দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনারা জানেন যে সারাদিনে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হয় এবং জাতীয়ভাবে জনগণের স্বার্থে যে বিষয়গুলো থাকে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকের দিনের অন্যতম এবং আজকে না শুধু গত দুদিন ধরে আমরা যেই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত এবং সারা দেশই সে বিষয়টি নিয়ে চিন্তিত। বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আজকে বিভিন্ন রাজনৈতিক দল তাকে দেখার জন্য বা তার খোঁজখবর নেওয়ার জন্য রাজধানী জেভার কেয়ার হাসপাতাল সেখানে এসেছেন। সাংবাদিকদের সাথে অনেকে কথা বলেছেন এবং সারা দেশ থেকে এবং সবাই তার জন্য দোয়া কামনা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং বিএনপির পক্ষ থেকে এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমান ওনার পক্ষ থেকেও আহ্বান জানানো হয়েছে সবাই জন্য তার সুস্থতার জন্য দোয়া করেন। এই বিষয়টি মাথায় রেখে এবং আমাদের যেমনটি জানে যে জাতীয় ঐক্যের দিকে আমরা আসলে আগাচ্ছি এবং নির্বাচনের দিকে দেশ এখন হাঁটছে, এই সব বিষয় মাথায় রেখে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি খালেদা জিয়ার অসুস্থতা এবং জাতীয় ঐক্য। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে দুজন গুরুত্বপূর্ণ অতিথি উপস্থিত রয়েছেন। আমার ঠিক ডান দিকেই রয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন চর্চা.com-এর সম্পাদক এবং অনেক সিনিয়র লেখক, রাজনীতি বিশ্লেষক জনাব সোহরাব হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমরা জানি যে এই যে আজকে তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে গিয়েছেন। আমি ব্যাপারটাকে এভাবে দেখতে চাই যে সারাদিনে আমরা যে খবরগুলো নিউজগুলো কভার করছিলাম, আমি অবশ্যই খুব দুঃখজনক যে উনি অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন, কিন্তু এর মধ্যেও জাতীয় ঐক্যের একটি বাণী কি আমরা পেলাম কিনা? কারণ আমরা সারাদিনই দেখলাম বিভিন্ন রাজনৈতিক দল বা মতাদর্শের যে লোক তারা আসছেন এবং সবাই তার সুস্থতা কামনা করছেন। নিশ্চয়ই আমরা ভালো কিছুই আশা করছি। আমি জনাব আজম খান আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি প্রথম লাইনটাই বলতে চাই যে সমগ্র জাতির কাছে ম্যাডাম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চাই। দেখুন, ম্যাডাম খালেদা জিয়া তার পুরো রাজনৈতিক জীবনেই কিন্তু দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য কাজ করেছেন ক্লান্তিহীনভাবে। অনেকবার এরকম সংকট এসছে যে সংকটে অন্যান্য যারা নেত্রী ছিলেন বা নেতা ছিলেন তারা অনেক সময় কম্প্রোমাইজ করেছেন, অনেক সময় আত্মসমর্পণ করেছেন। উনি কিন্তু কখনো কম্প্রোমাইজ করেননি, আত্মসমর্পণ করেননি। উনি আঁকড়ে ধরেছিলেন পুরো জাতিকে, যে কারণেই অনেক সময় ওনাকে আপসহীন বলা হয়। এবং ওনার রাজনৈতিক জীবনে এমন ধারাবাহিকভাবে উনি কর্মকাণ্ড চালিয়ে গেছেন, মানুষ কিন্তু ওনাকে ভালোবেসেছে অকপটে। উনি আজ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছেন কোনো নির্বাচনে কিন্তু হারেননি, কোনো আসনেই। এরকম একজন নেত্রী তিল তিল করে নিজেকে দাঁড় করিয়েছেন দেশ নেত্রী হিসেবে। এবং এখন যে নেত্রী দেশকে নেতৃত্ব দেবার পরেও, দলকে নেতৃত্ব দেবার পরেও এই সময়ে তিনি যেভাবে মজলুম, যেভাবে ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে নির্যাতিত ছিলেন, যেভাবে কারা অন্তরালে ছিলেন, যেভাবে মানসিক নির্যাতনে ছিলেন, সকল কিছুর পরেও উনি কিন্তু জাতির প্রশ্নে কোনো আপোষ করেন নাই, যে কারণে আজকে উনি জাতির অভিভাবক হিসেবে কিন্তু আবির্ভূত হয়েছেন। সকল দলমত নির্বিশেষে আপনি দেখবেন ওনার প্রশ্নে কারোর কিন্তু কোনো বিরোধ নেই, বিতর্ক নেই। এবং আমি ধন্যবাদ জানাই রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি আজকে ওনার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছেন এবং জাতির কাছে দোয়া চেয়েছেন। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই, তিনিও সারা জাতির কাছে ওনার জন্য দোয়া চেয়েছেন। এবং বাংলাদেশের বলতে গেলে সকল রাজনৈতিক দল অত্যন্ত দুঃখজনক বিষয় যে উনি অসুস্থ, কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার এই যে অসুস্থতা নিয়ে এই ব্যাপারে তার যে সুস্থতা দরকার বা সবার কাছে দোয়া কামনা করার জন্য বা শুভকামনার জন্য আমরা যেখানে রাষ্ট্রপতি এবং আমাদের যে প্রধান উপদেষ্টা তার বাণীটিও আমরা পেয়েছি, এটি আমাদেরকে আশা জাগানিয়া দেয় কিনা? জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা তো জাতীয় ঐক্য নিয়ে অনেক দিন ধরে কাজ করছি, কথা বলছি,
এরকম একটি ক্রান্তি লগ্ন, কারণ আমরা নির্বাচনকে সামনে রেখে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তাদের যে নেত্রী উনি এখন অসুস্থ, এই অবস্থাটাকে কিভাবে দেখবেন? না, এটি তো আপনাকে ধন্যবাদ এবং আজম ভাইকে শুভেচ্ছা। আজম ভাই বললেন যে জাতির কাছে প্রার্থনা যে তিনি সুস্থ হয়ে ফিরে আসুন। এটা সবারই, দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সবাই চান যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসুন। দলের যে প্রার্থী তালিকায় তার 3টি আসনে কিন্তু তার নাম আছে। তা এটি আকস্মিক যে তিনি এরকম গুরুতর অসুস্থ হয়ে পড়বেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কিন্তু সেটা কিন্তু এই হাসপাতালে গিয়েছেন, আবার ফিরে এসেছেন। বিশেষ করে লন্ডনে চিকিৎসার পর দেশে ফিরে আসার পর এক ধরনের স্থিতিশীলতাই ছিল তার শরীরে। এবং সর্বশেষ তিনি 21শে নভেম্বর সেনাকুঞ্জে গিয়েছেন। এটা হচ্ছে কি, একজন নেত্রী বা একজন নেতা তখনই তার মাহাত্ম্য, তার গৌরব, তার ভাবমূর্তি, প্রকৃত ভাবমূর্তি বোঝা যায় যখন তিনি ক্ষমতার বাইরে থাকেন এবং দলের বাইরে তার অবস্থানটা কীরকম, কতটা সংহত, কতটা মজবুত তার ভিত্তিতে। তাই খালেদা জিয়া তিনি 10 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু তার 4 দশকের রাজনীতিতে বাকি সময়টা তো তিনি আন্দোলন সংগ্রামে ছিলেন, আন্দোলন সংগ্রামে আছেন এখনো। বিএনপির জন্য একটা বড় কি বলবো, যে একটা বড় তাদের বড় ধাক্কা তার এই অসুস্থতা। সেটি হচ্ছে যে তিনি যখন সক্রিয় নন রাজনীতিতে, তখনও বিএনপির নেতাকর্মীদের ভরসা কিন্তু তিনি বিএনপির নেতাকর্মীদের দলের ঐক্যের প্রতীক। এবং অসুস্থতার পর দেখা গেল শুধু দল না, দলের বাইরেও সব শ্রেণী পেশার মানুষও তাকে যেভাবে দোয়া করেছেন, যেভাবে তার সুস্থতা কামনা করেছেন, প্রার্থনা করেছেন, তাতে মনে হয় যে তিনি একজন জাতীয় নেত্রীর শিরোপা পেয়েছেন। প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতির কথা বলা হলো। পদ মানে একজন রাজনীতিক তার পদের বাইরে যে কতটা বড় হতে পারেন, মহৎ হতে পারেন, সেটার দৃষ্টান্ত আমাদের দেশে খুব বেশি নয়। খালেদা জিয়া অন্যতম। তিনি ক্ষমতার বাইরে তো আজকে 17 বছরের বেশি, কিন্তু তার ভাবমূর্তি, তার তার প্রতি মানুষের শ্রদ্ধা, সেটি কিন্তু কমেনি, বরং বেড়েছে। ক্ষমতায় থাকতে তার 10 বছরের শাসনকাল নিয়ে সমালোচনা করা যায়, বিতর্ক করা যায়, কিন্তু তার ব্যক্তিগত আচরণ, সহিষ্ণুতা, বাক সংযম, মানুষের প্রতি তার ব্যবহার, এটি কিন্তু অনুসরণীয় হয়ে অনেকের কাছে অনুসরণীয়। নিঃসন্দেহে এটা তো বলার অপেক্ষায় রাখেন। আর এখন এমন একটি সময় আমরা জানি যে অনেকগুলো বিষয় আসলে মাথায় আসে, বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেও যদি আমরা লক্ষ্য করি, যেমন আজকে আমরা সারাদিন যেটি দেখলাম যে সকাল ঠিক ভোরবেলায় হচ্ছেন ফজরের নামাজের পর, মানে 7টার দিকে গিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক, তারপরে প্রায় 9:45টার দিকে গেলেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব এবং অনেক নেতাকর্মী নিয়ে গিয়েছেন। তারপরে 10টার দিকে গেলেন এনসিপি থেকে একটি দল, সাংগঠনিক যারা নেতা রয়েছেন তারা সবাই। এরপরে নাগরিক ঐক্যের মাহমুদ রহমান মান্না ভাই যে উনি গিয়েছেন, জনতা পার্টির মেম্বার সেক্রেটারি তারেক রহমান উনি গিয়েছেন, সেই সাথে বিএনপির যে নিজস্ব যারা সিনিয়র নেতা তারা তো আছেনই। এবং আজম ভাই আপনিও তো বক্তব্য দিয়েছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন, মির্জা ফখরুল ইসলাম গুলশান থেকেও কথা বলেছেন, উনিও দফায় দফায় আসলে আমাদের সাথে কথা বলছেন যে তার যে স্বাস্থ্যের অবস্থা কি। এছাড়া দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তারপরে চেয়ারম্যান আপনি আহমেদ আজম খান, এবং সেই সাথে আরও যারা তৃণমূলের যারা সমর্থক বা ছাত্র দলেরও যারা নেতাকর্মী রয়েছেন, প্রত্যেকেই কিন্তু দফায় দফায় খোঁজ নিচ্ছেন। এবং আমরা যেহেতু এখান দিয়ে আসি, আমরা দেখেছি রাস্তাতে প্রচুর ভিড়, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গার মানুষ হাসপাতালের বাইরে ভিড় করছেন। নিঃসন্দেহে জনপ্রিয়তার সঙ্গে, এবং আমি মনে করি যে আপনারা কি ভাবেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার যে অসুস্থতা এবং সেই সাথে
এতগুলো রাজনৈতিক দলের যে নেতা কর্মী বা যারা সিনিয়র রয়েছেন রাজনীতিবিদ, সবাই একটা জায়গায় তো আসলে এক, আমরা নিশ্চয়ই ভালোই চাই না, দেশে। এটার সাথে রাজনীতিকে আমরা এক করে দেখতে চাই না, কারণ এটি হচ্ছে একজন জাতীয় নেত্রী, বিএনপির চেয়ারপারসন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এখানে আসা, তার প্রতি সর্বস্তরের মানুষের, রাজনীতিবিদ সহ সবার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সম্মান আছে, সেটারই বহিঃপ্রকাশ। কিন্তু এখানে আরেকটি বিষয়, এর সাথে রাজনীতি মেলালে হবে না, কারণ কালকেই দেখবেন যে কোনো সমাবেশে, সেটি বিএনপির বাইরের যে দল সমাবেশে বিএনপির সমালোচনা করবে, কিন্তু ব্যক্তিকে বিএনপি থেকে, সংগঠন থেকে আলাদা করা। আরেকটি বিষয়, এই যে বললেন যে দলে দলে সবাই যাচ্ছেন, এটার দুটো দিক আছে। এক হচ্ছে তাদের শ্রদ্ধা বা তাদের যে আন্তরিকতা সেটা প্রকাশ পায়, আবার যাকে দেখতে যান তার জন্য এটি ক্ষতির কারণ হয় কিনা। আমার মনে হয় যে সেটি ব্যাপারে দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, বিশেষ করে দলের নেতাকর্মী তৃণমূল পর্যায় পর্যন্ত, ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন। হ্যাঁ, তাদের নেত্রীর প্রতি ভালোবাসা ঠিকই আছে, হ্যাঁ, আবেগ ভালোবাসা আর প্রকাশ, এটিকে সবাই ইতিবাচকভাবেই দেখবে। কিন্তু এই ভিড় বাড়লে তার জন্যে সেটি হয়তো তিনি হয়তো দর্শনার্থীরা ভিতরে যেতে পারবেন না, কিন্তু বাইরের এই কোলাহল বা বাইরের যে সমাবেশ, সেটাও কিন্তু এক ধরনের হাসপাতালের পরিবেশের উপর প্রভাব পড়বে। আমার মনে হচ্ছে যে সেক্ষেত্রে ভিড় না করাই শ্রেয়, এবং নিয়মিত ব্রিফিং করা দলের পক্ষ থেকে, চিকিৎসকদের পক্ষ থেকে, যাতে কর্মীরা। আজকে 9টার পর আমরা দেখেছি, ঠিক 9:30টার পরে আর তার ব্যক্তিগত যিনি চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির একজন উপদেষ্টা, উনি কিন্তু ব্রিফিং করেছেন, ডক্টর জাহিদ, উনি আমাদের সাথে কথা বলেছেন, সাংবাদিকদের ব্রিফিং করেছেন। নিশ্চয়ই ওনার ব্রিফিংয়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তো উনি যেটি বলেছেন একই কথা আপনি যেটি বললেন, যে ভিড় না করে সবাই যার যার ধর্ম মোতাবেক প্রার্থনা করা, এবং এটাই সর্বোচ্চ, মানে প্রার্থনা করা ছাড়া আর কি। আর চিকিৎসক নিশ্চয়ই তাদের নিয়ম মতোই তাদের যে, হ্যাঁ, সেটি এবং সর্বশেষ আমি আজম ভাই আপনার কাছে একটু আসতে চাচ্ছি। বিকাল থেকে দুপুর থেকে তো আমরা দেখেছি এবং সন্ধ্যার পরেও ব্রিফিং হয়েছে। সৌরভ ভাই যেটি বললেন যে দফায় দফায় যদি ব্রিফিং হয় তাহলে হয়তো ভিড়টা একটু কমতে পারে, কারণ সবার তো একটা আবেগ কাজ করবেই যে তাদের নেত্রী অসুস্থ, এবং অন্যান্য রাজনৈতিক দলেরও যেখানে আবেগ কাজ করছে বা ছুটে যাচ্ছেন খোঁজ নেওয়ার জন্য, বা সবাই একটা, অবশ্যই আমরা সবাই একটু বিচলিত অবস্থায় রয়েছি, সাধারণ মানুষ হিসেবেও তো একটা বিচলিত হওয়ার কারণই বটে। বেগম খালেদা যে অসুস্থ, এটা অবশ্যই নিঃসন্দেহে বিচলিত হওয়ার বিষয়। আপনাদের দলের পক্ষ থেকে কোনো কনভারসেশন বা কথাবার্তা হয়েছে যে দফায় দফায় ব্রিফিং করা, বা আপনারা কি ধরনের সিদ্ধান্তে যাচ্ছেন তার অসুস্থতাকে নিয়ে? দেখুন, আমি যখন দুপুরের দিকে হসপিটালে ছিলাম, তখন আমার ডাক্তার জাহিদ সাহেবের সাথে কথা হয়েছে। আমিও ডাক্তার জাহিদ সাহেবকে বলেছি যে জাহিদ ভাই, আপনারা সকালে এবং বিকেলে, দুপুরে যদি ইমার্জেন্সি না হয় প্রয়োজন নেই, কিন্তু সকালে এবং বিকেলে অবশ্যই দুটো প্রেস ব্রিফিং থাকলে নেতাকর্মীদের ভিড়টা কমানো যেত। এবং ওই দুটা ব্রিফিংয়েই ম্যাডামের স্বাস্থ্যের খবরটাও যেমনি জাতিকে জানালেন, তেমনি নেতাকর্মীদেরকে আহ্বান জানালেন যে আমরা জানাচ্ছি আপনারা কেউ হসপিটালে ভিড় করবেন না। এই বিষয়টা নিয়ে আমার সাথে জাহিদ ভাইয়ের সাথে দুপুরবেলা আমি যখন হসপিটালে ছিলাম তখন আমার সাথে কথা হয়েছে। তো বিষয়টা হলো কি, বিষয়টা পুরোটাই নেতাকর্মীদের, বিষয়টা পুরোটা আবেগের। আর এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা যাচ্ছেন, এখানে আমি দুটো বিষয় দেখি। একটা হলো যে দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ থেকে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণে যাচ্ছি। এই মুহূর্তে গণতন্ত্রের প্রাণ পুরুষ আমাদের নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, ওনার সুস্থতা খুবই দরকার। এই গণতন্ত্রের উত্তরণে উনি একটা ঐক্যের প্রতীক হয়ে গেছেন। আর একটা বিষয় হলো, এই যে সকল রাজনৈতিক দল দেখতে যাচ্ছেন, এটা আমি অবশ্যই একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বলতে পারি, ইতিবাচক সংস্কৃতি বলতে পারি। কারণ অতীতে এগুলো আমরা দেখিনি, অতীতে এই কালচারটাই ছিল না যে রাজনীতি আমরা যাই করি না কেন প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু একজনের অসুস্থতায় আমরা দৌড়ে যাব, এটা কিন্তু মনে করি যে রাজনীতিতেও একটা ইতিবাচক একটা ধারা চলে আসে। যখনই আপনি
পারস্পরিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ওইটুকু এই থাকে, সম্পর্ক থাকে, মর্মিতা থাকে যে একজনের বিপদে আরেকজনের দৌড়ে যাই, তখন দেখা যাবে যে মঞ্চে গিয়ে কোনো প্রয়োজনে নির্বাচন বা অন্য যে কোনো প্রয়োজনে শক্ত কথা অন্তত কেউ বলবেন না, অন্তত রাজনৈতিক সংস্কৃতি বজায় রেখে বিরোধিতাটা করবেন। এটাও আমি মনে করি যে বাংলাদেশে এটা একটা নতুন ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বলে। আমরাও দীর্ঘদিন যারা এই বিষয়গুলো নিয়ে আসলে ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো করেই যাচ্ছে, আমরা জানি যে জনতন্ত্র গণতন্ত্র এই অনুষ্ঠানে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি অনেকদিন ধরে। এই জন্যই বলছি যে জনগণও কিন্তু আসলে চায় নতুন কিছু দেখতে। এটা শুধুমাত্র যে রাজনীতিবিদদের জন্য তা না, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য, সবার জন্য, যে আমরা নতুন ধরনের খুব পজিটিভ, যেটা হচ্ছে জনগণের স্বার্থ নিয়ে কথা বলবে, সেই ইঙ্গিতটি দিচ্ছে কিনা। এই জন্য আমরা আসলে বিষয়বস্তুর সাথে জাতীয় ঐক্য কথাটি যোগ করেছি এবং এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আমরা একটা বিরতির পরে সে আর একটু আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতির সময় হয়েছে, ফিরে এসে আমরা আলোচনা করছি। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা সেই বিষয়ে এবং এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর যে মতামত এবং তারা যে খোঁজ খবর নিচ্ছেন, এই ব্যাপারটি আমাদেরকে কোনো না কোনোভাবে আশার বাণী দিচ্ছে কিনা, এই বিষয়টা নিয়ে আমি আরেকটু আলোচনা করতে চাচ্ছি। এবং যেহেতু সামনে নির্বাচন, জনাব আজম আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি পর্যায়ে, যেহেতু সামনে নির্বাচন, কোনো সন্দেহই নাই যে আমরা নির্বাচনমুখী একটি জাতি এবং ইসিও নির্বাচনমুখী। একটি মক একটা ভোটিং যে প্রসেস সেটি হয়ে গেল, তারা 500 জনকে নিয়ে একটি পরীক্ষামূলকভাবে একটা পরীক্ষা চালালেন যে কীভাবে ভোটের কার্যক্রমগুলো করবেন এবং সেখানে একসাথে নির্বাচনের যে ভোট এবং গণভোট দুটিকে মিলিয়ে কিভাবে এটিকে পরিচালনা করা যায় এবং সবাই খুবই পজিটিভভাবে ভূমিকা রেখেছেন। ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা প্রস্তুত। এই বিষয়গুলো নিয়ে আপনারা আশাবাদী কিনা যে একসাথে গণভোট এবং যে নির্বাচন সেটির খুব সুন্দরভাবে সুচারুরূপে ইসি পরিচালনা করছেন? আমি আশাবাদী এই জন্যেই যে ইসির কথাবার্তা, আচার আচরণ, কর্মকাণ্ডকে আমার মনে হয় একটু দক্ষ মনে হয়, আমার কাছে দক্ষ মনে হয়। আর দক্ষতার আরেকটা বড় বিষয় হলো তাদের উদ্দেশ্য। ইসি যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা ফর্ম হয়েছে, এটা পক্ষপাতবিহীনই আমার কাছে মনে হয় এবং আমরাও চাই যে একটা পক্ষপাতবিহীন ইসি থাকলে ইসি পক্ষে সম্ভব একটা ভালো নির্বাচন দেয়া। এবং এখন এই নির্বাচনের সাথে যে গণভোট, এই দুটো মিলিয়ে যেভাবে আজকেও আমি দেখলাম যে ইসি এবং সরকার যৌথভাবে ব্যাপক প্রচার করবে, তো সেই ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলও সহযোগিতা করব। আমার মনে হয় যে এটা সুন্দরভাবেই হয়ে যাবে এবং এই হওয়াটা সকল রাজনৈতিক দলের কাম্য হওয়া উচিত, কারণ এই নির্বাচনের মধ্য দিয়েই আমরা গণতন্ত্রের যাত্রায় আবার নতুন করে প্রবেশ করব এবং এটা এতটাই প্রয়োজন যে এই মুহূর্তে নতুন একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া দেশটা কিন্তু কোনোভাবেই অর্থনীতিতে প্রাণ চাঞ্চল্য আসছে না, বিনিয়োগে প্রাণ চাঞ্চল্য আসছে না, ব্যাংকিংয়ে প্রাণ চাঞ্চল্য আসছে না, সার্বিকভাবে আপনার গণতান্ত্রিক বিধি ব্যবস্থায়ও প্রাণ চাঞ্চল্য আসছে না। এই জন্যে আমি মনে করি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও জড়তা কাটছে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও জড়তা কাটছে না। এই জন্য আমি মনে করি যে এটা অত্যন্ত প্রয়োজন যে ইসির মানে খুব দক্ষতার সাথে এই নির্বাচনটা করা। আর ইসি কখন এইটা দক্ষতার সাথে করতে পারবে? যখন রাজনৈতিক দলগুলো ইসিকে সহযোগিতা করবে। আমার মনে হয় এই রাজনৈতিক দলগুলো ইসিকে সহযোগিতা করবে, আমরা তো নিশ্চয়ই করব। জাতির গণতন্ত্রের প্রশ্নেই, জাতির কল্যাণের প্রশ্নেই ইসিকে সহযোগিতা করা দরকার বলে আমি মনে করি। অবশ্যই জি, ধন্যবাদ। আমি আপনার কাছে অবশ্যই আবার জনাব সরওয়ার হোসেন, আজকে আপনার একটি লেখা পড়ছিলেন এবং আপনার লেখা থেকেই আপনার যেটা শিরোনাম দিয়েছেন নির্বাচনের দিন গণভোটে ভোটারদের মন থাকবে কিনা, এই প্রশ্নটি রেখেই আপনি লেখাটি লিখেছেন। আমি পুরোটাই পড়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে একটা বিষয় যে আপনি বরাবরই খুব ভালো লেখা দেন। 4টি বিষয়ে গণভোট হবে এবং এটার উত্তরটি হ্যাঁ বা না ভোটের মাধ্যমে গণভোটের যে রিফ্লেকশন বা জনগণ সেটার রায় দিবেন।
কিন্তু এই যে চারটি বিষয়ে যেমন ধরেন নির্বাচন, প্রথমটির মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন, সংবিধান নিয়ে কথা, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট যে আমরা আনুপাতিক যে 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এটির একটি বিষয়। 3 নম্বরে রয়েছে নারী প্রতিনিধিত্ব, তারপরে হচ্ছে ডেপুটি স্পিকার, সংসদীয় যে আরো যে, এবং স্পেশালি বলেছে যে রাষ্ট্রপতি ক্ষমতা সহ তফসিলে বর্ণিত 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে, এটি 3 নম্বরে বলা হয়েছে। তার মানে 30টি বিষয়ের উল্লেখ একটি কমেন্ট বা একটা পয়েন্ট দিয়ে এখানে উল্লেখ করা হয়েছে। আর সর্বশেষ সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই 4টি বিষয় বোঝার ক্ষমতা কয়জন ভোটারের থাকবে, অথবা ভোটের দিন কয়জন এই বিষয়টি নিয়ে ভেবে হ্যাঁ বা না দিবেন? না, সেই প্রশ্নটাই ওই লেখায় তোলা হয়েছে। আর ইতিমধ্যে এই নির্বাচনের অন্যতম প্রধান প্রতিযোগী বিএনপি কিন্তু বলেছে যে গণভোট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা হায়ের পক্ষেও বলবো না, নার পক্ষেও বলবো না। এক ধরনের নিস্পৃহতা, এক ধরনের কি বলে এটাকে অগ্রাহ্য করে যাওয়া হয়। এখন প্রশ্নটা হলো যে তাহলে ভোটাররা, সাধারণ ভোটাররা কি করবে? আপনি 4টি প্রশ্ন বললেন, এই 4টি প্রশ্নের মধ্যে চতুর্থ প্রশ্নটিতে কিন্তু আবার উত্তরের 3টি প্রশ্নের সঙ্গে সাংঘর্ষিক আছে, যে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তারা প্রতিশ্রুতি পালন করবে, মানে যদি তারা জয়ী হয় দলগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে তারা অগ্রসর হবে। এখন ওই প্রতিশ্রুতি, কোন রাজনৈতিক দলের প্রতিশ্রুতি যদি থাকে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আনুপাতিক হার চাই না, ও উচ্চকক্ষে আনুপাতিক হার চাই না, এবং তারা যদি জনগণের সমর্থন পায়, তাহলে কি হবে? এটি প্রশ্ন, কি হবে আসলে? আচ্ছা, সুতরাং আরেকটি বিষয়, যে 4টি বিষয় বলছেন, এর আগে 19 দফার পক্ষে যে গণভোট হয়েছিল, এরশাদ সাহেব যে গণভোট করেছিলেন, সেখানেও এই জটিলতা ছিল। তবে সেখানে ছিল যে আপনি রাষ্ট্রপতি হিসাবে জিয়াউর রহমানকে দেখতে চান কিনা, আপনি রাষ্ট্রপতি হিসাবে হোসেন মোহাম্মদ এরশাদকে দেখতে চান কিনা, এটাই মানুষ ধরে নিয়েছে ব্যক্তিকে। এখানে ব্যক্তি সামনে থাকছে না, এখানে থাকছে কি জুলাই সনদ। তাই জুলাই সনদের সবাই সমর্থন দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেহেতু একই সঙ্গে হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা, এখানে আমার পাশে একজন প্রার্থী আছেন, তারা চাইবেন যে তার জাতীয় সংসদে তার ভোটটাই, ধানের শেষে ভোটটাই হচ্ছে মূল তার ফোকাস বা মূল তার চাওয়া। তিনি ধানের শেষের পক্ষে ভোট দিতেই বলবেন। এখন ওই হা বা নায়ে যদি না বলে, বিএনপির লাখ লাখ সমর্থক বা মানে অনেক বেশি সমর্থক, তারা যদি এ ব্যাপারে কোনো বার্তা না পায় বা কোনো পরামর্শ না পায়, তাহলে তারা কি করবে? তারা শুধু জাতীয় সংসদ নির্বাচনকে, সংসদ প্রার্থীকে ভোট দিয়ে চলে যাবেন, না গণভোটের এই ব্যালটও করবেন? সেক্ষেত্রে তো বোঝানোর একটা বিষয় আছে। জামাত ইসলামী তারা বলছে যে তারা গণভোটের পক্ষে, যাতে জয়যুক্ত হয়। আরেকটি মৌলিক প্রশ্ন আছে যে এত বড় গণ অভ্যুত্থানের পর যদি ওই গণভোটে দেখা যায় যে 50% কম ভোটার উপস্থিতি, তাহলে একটা নৈতিক প্রশ্ন আসবে, আইনি প্রশ্ন আসবে না। কারণ আইনি প্রশ্ন হচ্ছে আপনি 10 জন ভোটার যদি উপস্থিত থাকে, তার মধ্যে 6 জন যেদিকে যাবে সেটাই জয়যুক্ত হবে। সুতরাং যে জয়যুক্ত হবে সে ব্যাপারে আইনি। কিন্তু এখানে যদি ভোটার উপস্থিতি কম হয়, 1991 সালের যে গণভোট হয়েছে সেখানে ভোটার উপস্থিতি কম ছিল, কিন্তু সেখানে সর্বসম্মতভাবে জাতীয় সংসদে এটা পাশ হয়েছিল যে দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে গেলাম। অর্থাৎ ওই গণভোটটা ছিল আনুষ্ঠানিকতা মাত্র। আর সামনে যে গণভোটটা হতে যাচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার, এক ধরনের অঙ্গীকারনামা। এখন অঙ্গীকার তো সবার একরকম নয়। এটাও তো আছে জনাব সোহরাব হোসেন, প্রশ্ন তো এটাও আছে, এখানে বলা তো হয়েছে, আপনি যেটা বলেন যে সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে আবার সেটা পাস হতে হবে, গৃহীত হতে হবে। না, সেটা গৃহীত না হলে 1991 সালে সেটা পাস হয়েছিল। এখন এবারে পাস হবে কি হবে না এটা আমরা জানি না। আমরা জানি না, সেটাই বলছি। জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কেমন হয়, যদি বিএনপি মানে
প্রশ্নটা আসলে রয়েই যায় যে যদি ধরলাম নির্বাচন হলো, জাতীয় সংসদ হলো, এবং সেখানে যদি পাস না হয়, ধরলাম যেখানে গণভোটে হ্যাঁ এসেছে, হ্যাঁ আসলো বা না আসলো, তারপরে তো এটা রাজনৈতিক দল যারা যাবেন বা যে সংসদটি তৈরি হবে, নতুন করে শুরু হবে, তাদের মাধ্যমে যদি পাস না হয়, তাহলে এই যে এতদিনের ঐক্যমত, এতদিনের জুলাই সনদ, এটা বিএনপি নেতারা কিন্তু বলেছেন যে জাতীয় সংসদ যদি আমার একটা বিরতির সময় আছে, আমি আরো এই পুরো বিষয়টি কিন্তু একবারে কি বলে নিষ্ফল হবে কিনা, এটাই তো একটা দেখার বিষয়। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল গণতন্ত্র। আমরা আলোচনা করছি বিভিন্ন বিষয়ে, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইসিএল গণতন্ত্র। আমরা আলোচনা করছিলাম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে, এবং সেই সাথে রাজনৈতিক পরিস্থিতিতে এই যে নির্বাচনকে সামনে রেখে আমরা কি পাচ্ছি বা কোথায় যাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আমি জনাব সোহরাব হোসেন আপনার কাছে এই পর্যায়ে শুরুতে আসতে চাচ্ছি। যেমনটি আমরা একদম প্রথম পর্বে বলেছিলাম আলোচনার শুরুতে, যে তারেক রহমানের এই যে অবারিত বা একক নিয়ন্ত্রণাধীন নয়, তার মা অসুস্থ বা জাতির এমন একটি ক্রান্তিকালী আমরা বলবো, কারণ নেতারা খুব মুখিয়ে রয়েছেন কখন তারেক রহমান আসবেন, এবং নির্বাচনের তাফসিল ঘোষণা করার কথা ইসি বলেও ফেলেছেন। এই বিষয়টি আলোকপাত চাচ্ছি, এবং সেই সাথে আপনার কাছে আরেকটি মন্তব্য যেটি দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যে এই যে একটি পরিস্থিতি, এটি আমাদের নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে সংশয় ছিল, এখানে আমরা সহনশীলতার বা একটা ইতিবাচক দিকে এগোচ্ছে কিনা। আচ্ছা, প্রথমে তারেক রহমানের বিষয়টি আসে। 24শে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায় অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা ধরে নিয়েছিলাম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক রাজনৈতিক প্রশ্নের সমাধান হয়েছে, কিন্তু তারেক রহমানের যে বিবৃতি বা ফেসবুকে তার যে বার্তা, সেটা কিন্তু আমাদের উদ্বিগ্ন করে। এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে তার দেশে আসার সুযোগটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়। তার মানে এমন কোনো পক্ষ আছে, এমন কোনো শক্তি আছে তার দেশে আসার পথে বাধা, অথবা তিনি মনে করছেন। এক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকেই স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত, আশ্বস্ত করা উচিত, এবং তার নিরাপত্তা যখন তিনি ফিরে আসবেন, এটা নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় সংহত করা উচিত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে আপত্তি নেই। তো বাংলাদেশের যাদের বিরুদ্ধে মামলা নেই, 17 কোটি মানুষের মধ্যে সবারই তো দেশের বাইরে যাওয়া বা বাইরে থেকে দেশে আসার ক্ষেত্রে সরকারের আপত্তি করতে পারে না, যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই। কথা হচ্ছে সরকারের যে নিরাপত্তা ব্যবস্থায় তিনি কতটা আশ্বস্ত হবেন, এটি একটি। এমন কোনো অপশক্তি, এমন কোনো শক্তি আছে কিনা যারা তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, তাদের বিরুদ্ধে সরকার কতটা সজাগ বা সরকার সেটা মোকাবেলা করতে সক্ষম কিনা, এই প্রশ্ন। দ্বিতীয়, আপনি বলেছেন হ্যাঁ, খালেদা জিয়ার অসুস্থতাকে উপলক্ষ করে একটা রাজনৈতিক যে আবহ তৈরি হয়েছে, সহনশীল আবহ, একটা কি বলে ঐক্যের আবহ, একটা মানে মর্মিতার আবহ, সেটা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে কিনা, ফেলা উচিত আমরা আশা করি। কারণ প্রতিটি নির্বাচনে আমাদের হাতে একদম কম সময় রয়েছে, আমি কিন্তু বাস্তবতা আমাদের অনেক সময় আশার সঙ্গে বাস্তবতার মিল থাকে না, যার আলামত পাবনা সহ বিভিন্ন জায়গায় পেয়েছি। সুতরাং খুব বেশি আশাবাদী হতে পারছি না। অ্যাডভোকেট আজম খান, একই প্রশ্ন আপনার কাছে। আমার কথা হলো যে জনাব তারেক রহমান কিন্তু একজন শুধুই ব্যক্তি নন, তার বাবা ছিলেন দেশের রাষ্ট্রপতি, সফল রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক। তার মা, তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী। সেই ক্ষেত্রে তিনি নিজে ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের কর্ণধার। কাজেই এই বিষয়টাকে একেবারে দুয়ে চার মেলানো যাবে না। সেই ক্ষেত্রে ওনার বাংলাদেশে আসায় অনেক কিছু, ওনারও ইচ্ছে করে অন্যান্য সন্তানের মতো মায়ের এই মুমূর্ষ অবস্থায় মায়ের পাশে থাকতে, মায়ের শয্যা পাশে থেকে চিকিৎসার সামনাসামনি অবজার্ভ করতে। কিন্তু সারা বাংলাদেশ যেমন জানে, সারা বিশ্বও জানে যে ইনশাল্লাহ তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী।
অতএব তার নিরাপত্তার বিষয়টা জড়িত, জাতীয় আন্তর্জাতিক অনেক ইস্যুজ জড়িত, নানান কিছুর কারণেই তিনি যে কথাটা বলেছেন এটাকে গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে অবশ্যই। আর যে কথাটা বললেন যে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা, দেখুন ম্যাডাম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীরা সাধারণত নানান দুর্নীতির দায়ে, ইমেজ সংকটের দায়ে একপেশে হয়ে থাকেন, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী থেকেও তিনি আস্তে আস্তে জাতির ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন এবং ম্যাডাম খালেদা জিয়া আস্তে আস্তে জাতির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। এতেই বোঝা যায় যে উনি নতুন রাজনীতি কিন্তু ইন্ট্রোডিউস করে যাচ্ছেন রাজনীতিতে, যে হ্যাঁ রাজনীতি মানেই পরিচ্ছন্নতা, রাজনীতি মানেই ত্যাগ, রাজনীতি মানেই সকলকে অ্যাকোমোডেট করে সামনে এগিয়ে চলা এবং সহনশীলতার সাথে সবাইকে নিয়ে গণতান্ত্রিক রাজনীতির অগ্রযাত্রায় শরিক হওয়া। সেই জন্যে আমি মনে করি যে সহনশীলতায় যেতে হবে। যারা ভিন্ন চিন্তা করেন আমি তাদেরকেও বলবো যে ম্যাডাম খালেদা জিয়াকে দেখুন, দেখে শিখুন, দেখে চর্চা করুন এবং আগামী দিনে একটা সহনশীল রাজনীতি, সে নির্বাচনে হোক, সে সরকার পরিচালনায় হোক, বিরোধী দলে হোক, এই ম্যাডাম খালেদা জিয়ার কাছ থেকে শিক্ষা নিয়েই আমরা যেন আগামী দিনের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সকলে সহনশীলতার সাথে যাত্রা শুরু করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও নিশ্চয়ই তার সুস্থতা কামনা করছি এবং আসলে সারা দেশ বা জাতি আমরা সবাই, আপনি যেমনটি বলেছিলেন উনি এমন একজন নেত্রী, নিশ্চয়ই সুস্থতা কামনা করছি। আমাদের সাথে ছিলেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সৌরভ হাসান আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে এবং আলোচনা আমরা চালিয়ে যাব। ধন্যবাদ সাথে থাকার জন্য।